ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে আমি সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। 50টার মধ্যে 47টা এমসিকিউ কারেক্ট করেছিলাম আমার অ্যাডমিশন টাইমে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করেছি, সেই প্রসেসটা আজকে একেবারে হাতে কলমে দেখাবো তোমাকে। আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের একটা প্রশ্ন নিয়েছি এবং এটাকে কিভাবে আমি মিলিয়ে পড়তাম, যেভাবে পড়লে তুমি তোমার সাধারণ জ্ঞান অংশের সর্বোচ্চ নাম্বার পাবা, 30-এ 27-28টার মতো এমসিকিউ কারেক্ট করতে পারবা যদি সাম্প্রতিক তথ্যটা জানা থাকে। এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কার? 4টা অপশন, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল এবং মার্টিন লুথার কিং জুনিয়র। এবং এইটা কিন্তু এইচএসসির ফার্স্ট পেপার টেক্সট বইও অনেক বিস্তারিত আলোচনা করা আছে যে আই হ্যাভ এ ড্রিম এটা মার্টিন লুথার কিংয়ের একটা উক্তি এবং এটা বর্ণ বৈষম্যর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যে মার্টিন লুথার কিং আওয়াজ তুলেছিলেন। যদিও বর্ণ বৈষম্য নিয়ে সবার আগে আওয়াজ তুলেছিলেন নেলসন ম্যান্ডেলা, এবং তারও আগে আমরা দেখি মহাত্মা গান্ধী কিন্তু আফ্রিকাতে গিয়েছিলেন এবং আফ্রিকাতে থাকাকালীন সময়ে তিনিও এই বৈষম্য নিয়ে কথাবার্তা বলেছেন, অর্থাৎ বর্ণ বৈষম্যর যে সমস্যাটা এটা তিনি সবার আগে ফিগার আউট করেছেন। কারণ আফ্রিকাতে এএনসি হয়েছিল, যেটাকে বলা হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা আফ্রিকাতে 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিষ্ঠার পেছনে মহাত্মা গান্ধীর হাত আছে। তিনি কিন্তু আফ্রিকাতে গিয়েছিলেন, তৎকালীন সময়ে দক্ষিণ আফ্রিকাতে ছিলেন। এই 1912 সালে কিন্তু আবার টাইটানিক ডুবে গিয়েছিল। আমরা যে টাইটানিক মুভি দেখি এবং টাইটানিক জাহাজের কথা জানি, এবং টাইটানিক জাহাজ দেখতে গিয়ে টাইটান সমুদ্রযানে আরও কিছু মানুষ মারা গিয়েছিল, এই নিউজটাও কিছু বছর আগে খুব ভাইরাল ছিল। সো এই 1912 সালের 2টা ঘটনা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম যেন মাথায় থাকে। আরও অনেক কিছু বলা যায়। 1913 সালে আমরা দেখি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1914 সালে আমরা সবুজপত্র পত্রিকার মাধ্যমে আমাদের চলিত ভাষা চালু হতে দেখি, যেটার সম্পাদক ছিল প্রমথ চৌধুরী। কে ছিল? প্রমথ চৌধুরী। সো এটাও গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান কিংবা বাংলা সাহিত্যের প্রশ্ন। বাট আমরা এত দূর যাচ্ছি না, আমরা নেলসন ম্যান্ডেলার কাছে আসি। এখন দেখো, নেলসন ম্যান্ডেলা ছিল দক্ষিণ আফ্রিকার একজন কিংবদন্তি নেতা, যিনি বর্ণ বৈষম্য নিয়ে প্রায় 27 বছর জেল খেটেছিলেন। কত বছর? 27 বছর জেল খেটেছিলেন। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালে। কত সালে? 1918 সালের 18 জুলাই। তাই 18 জুলাইকে নেলসন ম্যান্ডেলা দিবস বলা হয়। এবং 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। 27 বছর তিনি যে জেল খেটেছেন তাকে সেন্ট রুবেন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। তাহলে তার নামের সাথে সেন্ট রুবেন দ্বীপটা জড়িত। পরীক্ষায় যদি আসে তার নামে সেন্ট রুবেন দ্বীপ। আর আমরা নেপোলিয়নের সাথে দেখি সেন্ট হেলেনা দ্বীপ। নেপোলিয়নের নাম আমরা জানি না, বা আমরা এর আগেও সাধারণ জ্ঞানের বিভিন্ন ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। নেপোলিয়ন বোনাপার্টের কথা তো আমরা জানি। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ইতালির কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিল। তাকে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত দেওয়া হয়েছিল। ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটা বেলজিয়ামে অবস্থিত এবং সেই জায়গায় ডিউক অফ ওয়েলিংটনের সাথে তার যুদ্ধ হয়েছিল। বাট আমরা ফিরে আসি, 1918 সালে নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছেন এবং 18 জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়। তিনি 27 বছর কারাবরণ করেন এবং তিনি যখন জেলে ছিলেন তখন তার কয়েদি নাম্বার ছিল 4664। এইটা ছিল তার কয়েদি নাম্বার। এবং তিনি তার জীবদ্দশায় বইও লিখে গিয়েছেন। তার বইয়ের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম। আর একটা হচ্ছে কনভারসেশন উইথ মাইসেলফ। কনভারসেশন মাইসেলফ, এই 2টা বই তিনি লিখে গেছেন। এর মধ্যে লং ওয়াক টু ফ্রিডমটা অনেক সময় পরীক্ষায় আসে। এবং তিনি 27 বছর জেল খাটার পর তিনি জেল থেকে বেরিয়ে 1993 সালে বর্ণ বৈষম্য রোধ করার কারণে শান্তিতে নোবেল পুরস্কার পান। এর পরের বছর 1994 সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে 342 বছর শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা চামড়ার ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। এই
342 বছরের রেকর্ড ভেঙে 1994 সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এক বছরে মানে এক মেয়াদী ছিলেন। 1994 থেকে 1995 সাল পর্যন্ত ছিলেন। আর এই 1994 সালে কিন্তু আবার ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইয়াসির আরাফাত ফিলিস্তিনের একজন কিংবদন্তি নেতা। সেই কিংবদন্তি নেতা পিএলওর সভাপতিও ছিলেন। পিএলও মানে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটার 1969 সালে সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল ইয়াসির আরাফাত। এবং পিএলওর সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা ফিলিস্তিনের মধ্যে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের মধ্যে মানে ধরো তুমি ফিলিস্তিনে যখন যাবা তখন দেখবা যে পিএলওর সাথে পাল্লা দিয়ে হামাস ফাইট করতো। পিএলও 1964 সালে প্রতিষ্ঠিত হলেও তোমার হামাস প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালের ডিসেম্বর মাসে শেখ নাসারুল্লাহ দ্বারা। আর এর পাশাপাশি আমরা দেখি যে হিজবুল্লাহ খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, এই গেরিলা বাহিনীর নামগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। সো নেলসন ম্যান্ডেলা 1993 সালে তিনি হচ্ছে শান্তিতে নোবেল পান এবং 94 সালে প্রেসিডেন্ট হন এবং সর্বশেষ 2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা যদি এরপরের জনের কাছে যাই তো নেলসন ম্যান্ডেলা রিলেটেড এইটুকু জানলেই সাধারণ জ্ঞানে পারফেক্ট। মহাত্মা গান্ধী নিয়ে যদি আমরা জানি, মহাত্মা গান্ধীর মূল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তার মূল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। করমচাঁদ গান্ধী, দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং তার নাম পরবর্তীতে হচ্ছে তোমার এই মহাত্মা গান্ধী দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা অর্থাৎ তার মহান আত্মা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তোমার মহাত্মা গান্ধীর মহাত্মা এই উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছিলেন। তিনি মূলত ওই এএনসি আফ্রিকার যে তোমার ন্যাশনাল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন, যেটা 1912 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি রাজনীতিতে যোগ দেন 1917 সালের দিকে এবং তিনি বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত। আফ্রিকা থেকে তিনি পরবর্তীতে চলে ভারতে আসেন। ভারতে আসার আগে তিনি দেখা যায় যে সত্যাগ্রহ আন্দোলন করেন, সেটা 1906 সালে। যে 1906 সালে আবার মুসলিম লীগ গঠিত হয়েছিল। মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে। আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। এই বঙ্গভঙ্গ আবার বাতিল করে দেওয়া হয়েছিল 1911 সালে এবং 1912 সালে তোমার হচ্ছে এএনসি গঠিত হয়েছিল, আমরা যেটা বললাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তাহলে দেখো মিলিয়ে পড়লে কতটা ইজি। তাহলে এই মুসলিম লীগ 1906 সালে হয়েছে। সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন 1906 সালে। এছাড়াও তিনি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই অহিংস আন্দোলন তিনি কিন্তু হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকাতে থাকতেই করেছেন এবং পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। অসহযোগ আন্দোলন মানে সরকারকে সব ধরনের অসহযোগিতা করা হবে। তারা ভারতের মাটিতে বিলেতি পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল এবং তৎকালীন সময়ে যে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশকে পরিচালনা করত তাদেরকে কর দেয়া, তাদেরকে ধান দেয়া, মানে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া বন্ধ। এর জন্য এটাকে বলা হয় অসহযোগ আন্দোলন, মানে কোনো ধরনের সহযোগিতা করা হবে না, অসহযোগিতা করা হবে। এটা করেছিলেন তিনি 1920 থেকে 1922 সাল। এই 2 বছর অসহযোগ আন্দোলনে তিনি বড় ভূমিকা রাখেন এবং এইটার একটা পার্ট হিসাবে তিনি কিন্তু আমাদের নোয়াখালীর সোনাইমুড়িতে এসেছিলেন। নোয়াখালীর সোনাইমুড়িতে কে এসেছিল? নোয়াখালীর সোনাইমুড়িতে এসেছিল আমাদের এই মহাত্মা গান্ধী। তো আমরা মহাত্মা গান্ধীকে আমাদের নোয়াখালীর সোনাইমুড়িতে আসতে দেখি। নোয়াখালীর সোনাইমুড়িতে আসার পর আমরা যখন দেখব মহাত্মা গান্ধী তার জীবদ্দশায় বই লিখেছিলেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা অনেক সময় পরীক্ষা আসে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই নামে তিনি একটি বই লিখেছেন এবং তিনি ভারতের জাতির জনক হয়েও কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। আমরা দেখি যে পৃথিবীর প্রায় সব জাতির জনকই পরবর্তীতে সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, কিন্তু মহাত্মা গান্ধী সেটা ছিল না, কারণ তাকে নথুরাম গডসে হত্যা করে ফেলেছিল। নথুরাম গডসে
তাকে হচ্ছে গুলি করে হত্যা করে দিয়েছিল। সো মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল সেটার উত্তর হবে কে, যে নথুরাম গোডসে তাকে হত্যা করেছিল। এই গেল মহাত্মা গান্ধীর ঘটনা। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল এবং তিনি উদার রাজনৈতিক একজন নেতা ছিলেন এবং তিনি অনেক সাহিত্য চর্চাও করতেন। সো উইনস্টন চার্চিল দুই কারণে বিখ্যাত। এক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, এর বাইরে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা পৃথিবীতে বিরল। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ হয়ে, এবং তিনি সেটা পেয়েছিলেন 1953 সালে তার বই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইটি নিয়ে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইকে কেন্দ্র করে তাকে সাধারণত সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর লাস্টের অপশনটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, আমরা শুরুতে বলেছিলাম। সো মার্টিন লুথার কিং জুনিয়র নিয়ে যদি আমরা কথা বলি, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন তোমার হচ্ছে 1919 সালের দিকে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তার জন্মগ্রহণ করার পরেও আমরা তাকে যেই জিনিসটা দিই, তার জন্মগ্রহণগত এটা পরীক্ষা আসবে না, দরকার নাই। মূল বিষয়টা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি দিয়েছিল তিনি 1963 সালে, এবং এর পরের বছর তিনি 1964 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল, এবং তৎকালীন সময়ে তিনি সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন। পরবর্তীতে পাকিস্তানের মালালা ইউসুফজাই যখন হচ্ছে মাত্র 14-15-16 বছর বয়সে নোবেল পুরস্কার পান, তখন হচ্ছে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের রেকর্ডটা ভেঙে দেন। সো মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ এ ড্রিম এই উক্তির মাধ্যমে আমরা এইচএসসির পাঠ্য বইও দেখব। তিনি বলেছিলেন যে আমি এমন একটা আমেরিকার স্বপ্ন দেখি, আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মানুষের রং দিয়ে, উঁচু নিচু, ধনী গরিব দিয়ে বিচার করা হবে না। তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থা এমন ছিল, বা যুক্তরাষ্ট্রে এখনও বর্ণবাদ প্রথাটা এমনভাবে চালু আছে যে তোমার মানে যারা কালো বর্ণের তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় না। এখন কিছুটা দেওয়া হলে আগে তারা খুব অবহেলিত ছিল। দেখা যাচ্ছে যে তাদের শরীরের রং কালো বলে তারা সঠিক মানে যেই অধিকারগুলো তাদের পাওয়ার দরকার, তারা ভালো জায়গায় খেতে পারতো না, গাড়ির ভালো সিটে বসতে পারতো না, ভালো স্কুলে পড়াশোনা করতে পারতো না, জাস্ট বিকজ তাদের স্কিন টোনটা কালো। এখন এটা তো আমাদের হাতে নাই, সৃষ্টিকর্তা আমাদেরকে যেরকম বানাবে আমরা ওইরকম হবো। বাট আমেরিকান মানুষ বা বিশেষ করে যারা ইউরোপের দিকে আছে তারা এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে দেখে এবং কৃষ্ণ বর্ণের লোকদেরকে তারা অনেক আক্রমণ করে। সো সেটার পরিপ্রেক্ষিতে আই হ্যাভ এ ড্রিম এই মতবাদ মানে এই উক্তিটি তিনি দিয়েছিলেন 1963 সালে, এবং এটা সমগ্র আমেরিকা সহ পৃথিবীব্যাপী সাড়া ফেলেছিল, যার ফলশ্রুতিতে পরের বছর তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং তিনি পরবর্তীতে 1968 সালের দিকে তাকে আততায়ীর গুলিতে হত্যা করে মারা হয়, তিনিও মৃত্যুবরণ করেছিলেন। সো এই যে এইভাবে একটা প্রশ্ন পড়তে গিয়ে আমরা কতটা তথ্যের মধ্যে দিয়ে গেলাম, এইভাবে যখন তুমি মিলিয়ে তথ্যগুলোকে ধরে ধরে পড়বা তখন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চিন্তা ভাবনা করি তখন দেখি যে আমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমাদের পড়াশোনাটা করতে হয় একটু প্ল্যান মাফিক, এবং তোমাদেরকে এইভাবে ধরে ধরে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো জার্নিটা গুছিয়ে দিচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে। এই ব্যাচের কোর্স ফি 4500, এখন ডিসকাউন্টে 2999 টাকা নিচ্ছি। এই ব্যাচে আমরা ইংরেজি একেবারে বেসিক থেকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অর্থাৎ রিটেনটাকে গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। এটা শুরু হবে, এখনও শুরু হয় না, এইচএসসি পরীক্ষার পরে শুরু হয়। এবং আমাদের এই ব্যাচে আমরা মূলত যাদের ইংরেজি বেসিকের সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের সমস্যা, ইংরেজি লাইন পড়ের বাংলা অর্থ বোঝে না, ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না, প্রশ্ন দেখে বুঝতে পারে না যেটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে, সাধারণ জ্ঞানের তথ্য দেখলে ভয় পায়, বাংলা ব্যাকরণের কারক সমাস বিভক্তি উপসর্গ বাক্য প্রকরণ পদ প্রকরণ কিংবা শব্দের শ্রেণী বিভাগ দেখলে তালমাটাল হয়ে যায়, তাদেরকে আমরা ধরে ধরে আমাদের পুরো কোর্সটা শেষ করিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
এবং আমাদের ফ্রি ক্লাস দেখেই তুমি ডিসিশন নিতে পারো। আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস শেষে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস দেওয়া হবে, সলভ ক্লাসেও যদি তোমার ঝামেলা থাকে তুমি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের বিকাশ নাম্বার। তুমি এটাতে হোয়াটসঅ্যাপে কথা বলো, ফোনে কথা বলো, তোমার সকল সমস্যা আমরা সমাধান করে দিব। সো আমাদের এই ব্যাচে এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, পরবর্তীতে হয়তো ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে। আমাদের এখানে ভর্তি হলে তুমি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, ইংরেজি মুখস্থ আইটেম, বাংলা মুখস্থ আইটেমের সকল শীট আমরা প্রোভাইড করে দিব। এগুলা বাসায় পড়লে এর বাইরে প্রশ্ন আসে না এবং বিগত বছরগুলোতেও আসেনি। সো আমাদের ব্যাচে তুমি তাড়াতাড়ি যুক্ত হতে আমাদের পেজ ইনবক্স করো, আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, আমরা তোমাকে একেবারে ধরে ধরে এইভাবে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবে এবং এইভাবে পড়ালে কেন তোমার চান্স পাওয়া কঠিন হবে সেটাই ভাবা মুশকিল।